প্রতিভাস ম্যাগাজিন অডিও চ্যানেলের নিবেদন। প্রত্যেক মাসে অনলাইনে প্রকাশিত প্রতিভাস ম্যাগাজিন থেকে নির্বাচিত উপন্যাস, গল্প, ধারাবাহিক ও অন্যান্য বিষয়। উপন্যাস অনন্ত জীবন, অধ্যায় 11। তাকে আবার মেলার মাঠেই ফিরিয়ে আনা হলো। তাকে হাত ধরে নিয়ে এলো সেই কোটি গল্প। বলল, জাদু জগৎটা রইল হাতের কাছেই, ইচ্ছে হলেই যখন খুশি তুই যেতে পারবি সেখানে। আমি যখন সঙ্গে আছি তোর চিন্তা নেই, তুই বরং মায়া প্রকল্প বিশ্বটাতেই থাক আপাতত। দেখ সেখানে মানুষজন কি করছে, তাদের সেসব কাজকর্মের পিছনে কি উদ্দেশ্য গোপন আছে সেটা বুঝতে গেলে তোকে আবার জাদু জগতে যেতে হবে। তুই বলবি তোকে আমি নিয়ে যাব। জগতের মানুষজনকে দেখ, কার সম্পর্কে তোর জানার ইচ্ছে হয় বলিস। তবে তোকে বলে রাখছি, এই যে মায়া প্রকল্পে কাজে কর্মে ব্যস্ত জগৎবাসী, তাদের সমুদয় কাজকর্মের একটাই আসল উদ্দেশ্য। কেউ প্রত্যক্ষভাবে ছুটছে তার পিছনে, কারো মধ্যে সেই উদ্দেশ্য রয়েছে প্রচ্ছন্নভাবে। যেভাবেই থাকুক না কেন, জগৎ বা জগৎবাসী পরিচালিত সেই মহা উদ্দেশ্য চরিতার্থে। তোর মনে হতেই পারে কেউ তো মুখে বলছে না সেই মহা উদ্দেশ্যের কথা। সবাই মুখে বা প্রকাশ্যে তাদের কাজে কর্মে দেখাচ্ছে কি প্রবল তাদের মধ্যে সমস্ত পার্থিব ধনসম্পদ, সুখ স্বাচ্ছন্দ্য, খ্যাতি যশ, প্রভাব প্রতিপত্তির চাহিদা। কথা হলো, মানুষের এইসব মৌলিক চাহিদার পিছনেই লুক্কায়িত সেই মূল উদ্দেশ্য। তার কথা স্পষ্টভাবে মায়া প্রকল্পাধীন এইসব জনসম্প্রদায়ও কি ছাই বোঝে? তারা নিজেরাই ওয়াকিবহাল নয় কেন তারা অর্থের পিছনে ছুটছে, কেন তাদের যে কোনো প্রকারে সৎপথে বা অসৎ পথে প্রচুর প্রচুর অর্থ হাতে পাওয়া যায়। তার জন্য কেন তাকে তার শৈশব, কৈশোর, যৌবন অথবা সমস্ত জীবনের সমস্ত স্বাভাবিকতাকে বাজি রেখে অথবা বর্জন করে দিবস রাত পাঠ্যপুস্তকে নিমগ্ন থেকে স্নান খাওয়া ভুলে, বেড়ানো ভুলে, সামাজিকতা ভুলে, বিনোদন ভুলে, যাবতীয় আনন্দ ভুলে কাষ্ঠ কঠিন প্রতিযোগিতায় নাম লিখিয়ে সামিল হতে হবে কোনো সুযোগ হস্তগত করার অভিপ্রায়ে কাম্য তালিকাভুক্ত হতে, যাতে সে আরও কঠিন বাস্তবতাকে অর্জন করতে সক্ষম হয়, যাতে সে তার ভবিষ্যতের আমৃত্যু জীবনটাকে বিকিয়ে দিতে পারে কোনো প্যাকেজের অধীনস্থ করে, যেখানে তার স্বাদ আহ্লাদ অদৃষ্ট অথবা ললাট লিখন ঘোষিত হবে কোনো নির্মম নিষ্ঠুর নিষ্পেষণের মুহুর্মুহু কষাঘাতে। সেখানে যে আর সে যেমন জন্ম নিয়েছিল, যে আনন্দ বাড়ি সিঞ্চনে, যে অমৃত লোকে থাকার জন্য, তাকে আর কোনোদিনই হাতের নাগালে পাবে না। কেন এই জীবন যে তার অধিকারী, সে কি তা কোনোদিনও জানতে পারে? কোন মোহে বা কি উদ্দেশ্যে সেই আসল উদ্দেশ্যটা সে দেখতে পায় না কোনোদিন। না দেখেই ছুটে মরে মায়া প্রকল্পের এইসব দৃশ্য মায়াগুলির অদম্য নেশায় অপ্রতিরোধ্য হাতছানিতে। তাকে অন্য কিছু বোঝাতে যাওয়া নিষ্ফল হবে, বুঝবে না, এতই সে মায়াতে আচ্ছন্ন। সে এইসব মায়াগুলিকে বর্জিত থাকাকে বিফলতা বলে ভাবতে অভ্যস্ত হয়ে গেছে। মায়াগুলি তার কাছে বাস্তবতা। বিকল্প যেসব মোহমুক্তির ধারণা তোকে বোঝালাম, তাকে বলতে গেলে সে বলবে বাতুলতা। সে কৃপা দৃষ্টিতে তাকিয়ে তোকে ভাববে তুই আজব জীব, তোকে করুণা করবে, হেসে উড়িয়ে দেবে তোর কথা এবং তোকে বর্জন করবে তুই কাজের জগতে এক কল্পনা বিলাসী অসফল আপদ বলে। এ তো হলো একটা মাত্র উদাহরণ। বলতে বলতে থামলো কোটি গল্প। একটা মাত্র উদাহরণের বহর দেখি তার ততক্ষণে ছেড়ে দেমা কেঁদে বাঁচি অবস্থা। বর্ণনা আপাতত সাঙ্গ হওয়াতে সে কিঞ্চিত আরাম পেল। কি শুনল তা ভেবে বুঝতে চেষ্টা করল। কথাগুলি সমস্ত যে তার আদ্যোপান্ত স্মরণে ছিল এমন নয়, তবে অন্তরস্থ হয়েছিল ভাবার্থ বিষয়। সে চোখের সামনে প্রত্যক্ষ করতে পারছিল সেই অদ্ভুত মানুষটিকে,
যে তার শৈশব থেকে সমস্ত জীবন উৎসর্গ করল এক লোভনীয় অথবা বরণীয় কেরিয়ার বানাতে, যার দিকে লোলুপ দৃষ্টিতে তাকিয়ে থাকছে প্রতিবেশীরা, যাকে দৃষ্টান্ত হিসেবে উপস্থাপন করছে নিজেদের পুত্রকন্যার কাছে, যার কৃতিত্বে গর্বিত এবং অহংকৃত সেই ব্যক্তিটির জন্মদাতা ও জন্মদাত্রী পিতামাতা, আর যে নিজে ওইরূপ প্রবল কেরিয়ারের দৌলতে কোনো গগনচুম্বী সংস্থায় কর্মপ্রাপ্ত হলো বিপুল অর্থোপার্জনের চুক্তিতে, যার ভিত্তিতে সে বাড়ি গাড়ি ইত্যাদি সমস্ত সাংসারিক সুখ ও বিলাস দ্রব্যগুলিকে অবহেলায় করায়ত্ত করতে পারবে, জাগতিক সমস্ত বিনোদন ও কাম্য বিষয়সমূহকে পেতে পারবে ইচ্ছে মতো হাতের মুঠোয়। তেমন এক সফল ব্যক্তি এ সমস্ত কিছু কেন করছে, কি উদ্দেশ্যে, সেই মূল প্রশ্নটা অবগত না থেকেই এ আবার কি কথা, সে এসব কথা বিশ্বাস করতে পারল না। মেলা প্রাঙ্গণে সে তার চোখের সামনে উদাহরণে উপস্থাপিত সেই ব্যক্তিটিকে দেখতেও পেল। খুব যে খুঁজতে হলো তাকে এমন নয়, বেশি খুঁজতে হবেই বা কেন? এমন ব্যক্তি ডুমুরের ফুল হতে পারে না। ভুরি ভুরি রয়েছে হাতের কাছে, হাজার হাজার, লক্ষ লক্ষ, কোটি কোটি। তারা সবাই ঘুরে বেড়াচ্ছে মেলার আর সমস্ত লোকের দলে। নানা কর্মে, নানা পেশায় নিয়োজিত তারা। ভবিষ্যতে যারা তাদের দলভুক্ত হতে চলেছে, সেই কেরিয়ার তৈরি করার সাধনায় নিমগ্ন মানুষগুলো রয়েছে মেলার ভিড়ে। গুণে শেষ করা যাবে না তাদের সংখ্যা। সবাইকে দেখতে গেলে পাগল হয়ে যেতে হবে, জীবন কেটে যাবে কেবল ভিড় দেখেই। এইসব মানুষগুলি সদা ব্যস্ত তাদের কাজে, মেলার ভিড়েই সামিল হয়ে আছে যদিও, তাদের দিকেই কেবল নজর ফেললে মনে হবে যেন তারা ভিড়ে থেকেও নেই, চলছে একদম আলাদা পথে, নিজেদের মতো, নিজেদের নিয়মে। তা এমন কাকে দেখেই না মনে হয়। মেলার ভিড়টাকে চট করে দেখলে প্রথমে যে কোনো দর্শনার্থীর মনে হতেই পারে একটা অগোছালো ব্যাপার চলছে, হুড়ুম হুম লণ্ডভণ্ড জনতা, সবাই চলছে যে যেদিকে পারে, একের গতিপথ অন্যে কাটাকুটি করে। কোথাও কোনো চলনে বা বলনে ছিরি ছাঁদ নেই তিলমাত্র। প্রথম দর্শনে তারও এমনটাই মনে হয়েছিল। পরে সে এখানে থাকতে থাকতে বুঝেছে, দিনের পর দিন দেখে দেখে বুঝেছে, মেলাটা আসলে প্রথম দেখে সে যেমন ভেবেছিল তেমন নয় কোনো ক্রমেই। এখানে চলছে লোকজন ভূতগ্রস্ত হয়ে নয়, তাদের উদ্দেশ্য বিধেয় সমস্ত কিছুই জলাঞ্জলি দিয়ে নয়। চলছে নানা চরিত্রের জনতা, নানা দিকে নানা মুখে যদিও, তবু প্রত্যেকটি চরিত্রের জনতার চলন অন্য চরিত্রের জনতার চলন থেকে আলাদা করা যায়। এক এক দল জনতার চলন এক এক ধর্মের, সেই ধর্ম প্রথমে বুঝতে হবে নিবিড় মনোযোগ দিয়ে, দেখে নিতে হবে তার বৈশিষ্ট্যসমূহ যত্ন সহকারে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে। তবেই কেউ পরিশেষে এমন সিদ্ধান্তে উপনীত হবে যার সারমর্ম হলো এই যে মেলার ভিড় মোটেই এলোমেলো নয়। ভিড়ের সামগ্রিক চলন আসলে বহুধা বিভক্ত অগণিত ধারাসমূহের আপন আপন চলন চরিত্রের এক মিশ্র ফল। এই মিশ্রণ একসঙ্গে পাকানো থাকে বলে প্রথম দর্শনে তালে গোলে হরিবোল লাগে। যথোপযুক্ত নিষ্ঠা দিয়ে সেই জট পাকানো মোটা দড়ি স্বরূপ ভিড় থেকে এক একটি সূত্রকে আলাদা করে চেনাও সম্ভব, এবং সেই কর্মটি যে কাঙ্ক্ষিত অধ্যবসায় দিয়ে করতে সমর্থ হবে সে বুঝবে মেলার ভিড়ের অন্তর্নিহিত তাৎপর্য। সে তখন জানতে পারবে যে এই প্রতিটি সূত্র আসলে একটি নির্দিষ্ট চরিত্র বা শ্রেণীকে নির্দেশ করছে, যেমন একটি উদাহরণ উপস্থাপিত হয়েছে অল্প আগে। এই নির্দিষ্ট সূত্রটি ভিড় সদৃশ মোটা দড়িগুচ্ছে পাকানো অবস্থায় থাকা সত্ত্বেও তার স্বরূপ সহজেই উন্মোচন করা যায় যদি সূত্রটি দৃষ্টিগোচর হয়। এই সূত্র যেহেতু নির্দিষ্ট, তার প্রকৃতি অজ্ঞাত থাকতে পারে কোন যুক্তি সাপেক্ষে? যদি না প্রকৃতি অনির্দিষ্ট হয়,
তার লক্ষ্য বা উদ্দেশ্য অপরিষ্কার থাকতে পারে না। সূত্রটি যখন মূল জট থেকে আলাদা করে চেনা যাচ্ছে, তখন সেই সূত্রের গতিপথ ও প্রান্তবিন্দুগুলি জানা কি এমন কষ্টসাধ্য কাজ যে মূল উদ্দেশ্য অজ্ঞাত থাকবে? সূত্রানুযায়ী চলছে যে জনতা, সে জানবে না সূত্রের প্রান্তবিন্দু সমূহ? একথা সে যুক্তি দিয়ে বিশ্বাস করতে নারাজ, আর নিজের সেই অবিশ্বাস সে তুলে ধরল প্রশ্নের আকারে। এরা সবাই জানে না তাদের আসল উদ্দেশ্য? ওই কেরিয়ার যেটা এত যত্নে এত নিষ্ঠায় গড়ে তুলল, সেটা তাদের আসল উদ্দেশ্য নয়? যাকে অবলম্বন করে তারা জীবনকে এমন সাফল্যে ভূষিত করল, সেটা তাদের আসল উদ্দেশ্য হবে না কোন যুক্তিতে? আমি তাদের অন্য কোনো আসল উদ্দেশ্য থাকতে পারে এমন কিছু দেখছি না। কটিকল্প বিনা বাধায় শুনল তার প্রশ্ন। সে থামলে পর শান্ত ভঙ্গিতে জানাল, তোর মতো তারাও ভাবে ওটাই তাদের আসল উদ্দেশ্য, কিন্তু এই জনতার পিছনে প্রচ্ছন্ন থাকে অন্য একটা বিষয়, যেটা মূল চালিকা শক্তি। সেটাই তার আসল উদ্দেশ্য, যাকে কেউ বুঝতে পারে না এবং যে তার সমস্ত কাজকর্মের জন্য প্রেরণা জাগিয়ে রাখে অফুরন্ত। সেটা কি? সেটা দেখবি গিয়ে জাদু জগতে। কিন্তু তার আগে একটা প্রশ্নের উত্তর দে। এই যাকে তুই সাফল্য বলছিস, যে সেটা পেল, তার তাতে কি লাভ? লাভ নয় মানে? সে বেশ অবাক হয়ে ভাবল। যে প্রশ্ন তাকে করল তার পথপ্রদর্শক, তাতে মনে হচ্ছে যেন এত কিছু জানা সত্ত্বেও বোকার মতো হয়ে গেল তা, আর তাই সে যোগ করল, এটাই তো সে পেতে চেয়েছিল, এই শীর্ষবিন্দুতে আরোহণ। সেই আরোহণটা যখন ঘটল, তার মতো লাভবান আর কে? আমি যা হতে চেয়েছিলাম তা পেলাম। সেই সারা জীবনের অভাবনীয় আকাঙ্ক্ষা পূরণ আমার লাভ নয়? শীর্ষবিন্দুকে পাওয়া? তার যুক্তিগুলিকে শুনল সে কোনো ব্যাঘাত না ঘটিয়ে। তাকে বলতে দিল যত সে বলতে চায়। শুনল শেষ পর্যন্ত। সে বলা শেষ করলে পর সুস্থির ভঙ্গিতে জানতে চাইল, কোনো মানুষের ক্ষেত্রে শীর্ষবিন্দু বলে কিছু আছে কি? একটু থমকে গেল সে প্রশ্নটা শুনে। খানিকটা ভাবল, উত্তর সাজালো। হবে না কেন? কেউ হয়তো সারা জীবন ধরে চেয়েছিল একদিন সে আমেরিকার প্রেসিডেন্ট হবে, হতে পারলো কোনোদিন, ওটাই তার শীর্ষবিন্দু। উত্তর পেয়ে সে থেমে যাবে ভাবা গিয়েছিল, বাস্তবে তা হলো না। কি যে সে ভাবছে বোঝা মুশকিল, থই পাওয়া যাচ্ছিল না। আবার সে প্রশ্ন তুলল, তাতে কি সে থেমে যাবে? পুরো শান্তি কি মিলল তার? অবশ্যই মিলবে, সে তো সব পেয়ে গেল। আর কি বেশি পেতে পারে? এত বড় উচ্চপদ পায় যেজন, যে তাকে ভাবে তার তুলনায় জীবনের সেরা প্রাপ্তি হিসেবে, যদি সে পেতে পারে সেটা কোনো ক্রমে, কেন তৃপ্ত হবে না? হয় কি? তার অনবরত প্রশ্ন এসেই যাচ্ছিল একের পিঠে আরেক। এই প্রশ্ন করা কি থামবে না আর, ভাবছিল সে। তারও নেশা ধরে গিয়েছিল, হার মানা চলবে না। দেখা যাক কত প্রশ্ন করার ক্ষমতা থাকতে পারে তার। কোথাও না কোথাও তাকে থামতে হবে। সে না থামা পর্যন্ত তাকেও থামলে চলবে না। সে তাই যুক্তি দেখালো। 100 বার হবে। প্রত্যেকটি মানুষের কোথাও না কোথাও গিয়ে চরম পরিতৃপ্তি লাভ ঘটতে বাধ্য। মানুষের উচ্চাকাঙ্ক্ষার সীমানা থাকবেই, তারপর সে আর দূরে যাবে না। শুনে সে না ভেবেই প্রশ্ন তুলল, তাহলে তার অনন্ত চাহিদার কি হবে? এবার সে বিভ্রান্ত হলো। এই প্রশ্নটা সে শুনবে বলে ভাবতেই পারেনি। এটার কথা মাথাতেই ছিল না। সত্যিই তো মানুষের চাহিদার কোনো সীমা পরিসীমা নেই। সেখানে তো এটা সত্যি কথা। যেহেতু মানুষের রয়েছে অন্তহীন চাহিদা, কোনো প্রাপ্তিই তো তাকে তৃপ্তি দিতে পারবে না। তাহলে দাঁড়ালো কি? দাঁড়ালো এই যে তার জ্ঞানচক্ষুর উন্মীলন ঘটল এবং সে বুঝতে পারল
তার দিগদর্শক কোনো বাক্যই তার মর্মার্থ না বুঝে বলছে না। সে তার ধারে কাছেও আসতে পারবে না। তার তুলনায় সে জন্মের ঘণ্টাখানেক পরের শিশু। তার আর কিছু বলার থাকলো না, শ্রোতা হয়ে থাকা ছাড়া। তাকে নিরুত্তর দেখে কটিকল্প বোঝাতে লাগলো, আসলে এই অনন্ত চাহিদাই কোনো মানুষের জন্য মূল ও শেষ কথা। কোনো প্রাপ্তিই তাকে শান্তি দিতে পারবে না, তাকে থামতে দেবে না। কোনো শীর্ষপদই তার কাছে চূড়ান্ত বলে মনে হবে না কোনো দিন। তার উচ্চাকাঙ্ক্ষা বাড়তেই থাকবে। একটা উদ্দেশ্য পূরণ তার কাছে আরও বড় উদ্দেশ্য পূরণ লক্ষ্য হিসেবে নিয়ে আসবে। এভাবে যদি একের পর এক তার উদ্দেশ্য পূরণ ঘটতেই থাকে, তাহলে শেষ পর্যন্ত এক সময় সে গিয়ে পৌঁছবে তার আসল উদ্দেশ্য পূরণের প্রসঙ্গে, যা এতদূর পর্যন্ত সুপ্ত ছিল তার মধ্যে। তার কাছে অজানা ছিল, সে এবার সেটা চিনবে, তাকে সে পেতে চাইবে। এভাবেই একদিন জানা যাবে কোন অজানা উদ্দেশ্য এতদিন তার মধ্যে সুপ্ত থেকে তাকে অফুরন্ত প্রেরণা জুগিয়ে এত কাজ করিয়েছে, তাকে দিয়ে তাকে এত দূর টেনে এনেছে। কটিকল্প থামল। সে বেশ হতবাক সব শুনে। অভিভূত গলায় প্রশ্ন জানালো, সেটা কি? সেটা তুই দেখতে পাবি জাদু জগতে গিয়ে। তবে তোকে এটাও জানাচ্ছি যে ওই মূল উদ্দেশ্য পূরণও কিন্তু থামতে দেবে না কাউকে। সেটাকে যদি সে করায়ত্ত করতে পারেও, তখন তার লক্ষ্য হবে আরও বড় কিছু। সেটা কি আমারও জানা নেই, হতে পারে তা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকম। তার আগে তুই মেলার অন্য মানুষগুলোকে দেখে নে। আমি তো মোটে একটি উদাহরণ দেখালাম তোকে এতক্ষণ, অন্য সমস্ত উদাহরণও আছে, সেগুলিও তো বুঝে নেওয়া দরকার। চল দেখি। দেখার প্রসঙ্গ তুলতেই সে হুড়মুড় করে বলে উঠল, আমাকে এবার সাধারণ স্বাভাবিক লোকজন দেখাও। এসব বড় বড় মানুষজনের বড় বড় চাহিদা আর কাজকর্ম দেখলাম এ পর্যন্ত, সাধারণ মানুষ দেখাও। কটিকল্প অবাক হওয়ার ভঙ্গি দেখিয়ে বলল, আমি দেখাবো কি রে? সব তো তোর চোখের সামনেই আছে। তুই নিজের ইচ্ছে মতো যাকে খুশি দেখে নে। তাকে বুঝতে না পারলে বলবি, বুঝিয়ে দেব। তবে জানবি, এই যে একটি কেরিয়ার সর্বস্ব মানুষের উদাহরণ দিলাম, এ কিন্তু একজন সাধারণ মানুষই। তুই যেসব ছাপোষা লোকদের কথা বলতে চাইছিস, তার সঙ্গে এই ব্যক্তির কোনো তফাৎ নেই। বরং জানবি, আরও সাধারণ মানুষেরও আসল উদ্দেশ্য এই একটাই, যা রয়েছে অন্যদেরও, এবং সেটা বোঝা আরও জটিল, যেহেতু তারা নিজেদের কোনো লক্ষ্যই প্রকাশ করতে শেখেনি। তোর ধারণা মতো এই ছাপোষা মানুষগুলিকে দেখে তোর মনে হবে তারা বুঝি বেঁচে আছে কেবলই বেঁচে থাকতে হয় বলে। তারা কেউ 10টা 5টা অফিস করে, দোকান চালায়, দালালি করে, নানা রকম উচ্ছবৃত্তি করে, কেউ বা সংসার প্রতিপালনের জন্য, কেউ শ্রমিক, কেউ খাতা লেখে, কেউ গাইড, কেউ শিক্ষক, কেউ উকিল, কেউ গাড়ি চালায়, কেউ মাল বয়, কেউ চাষি, কেউ মাছ বা সবজি বিক্রি করে। এমনই কত কিসিমের কাজকর্ম করে জীবন কাটায়। তারা সকালে বাজার করে, সারাদিন নিজের কাজে ব্যস্ত থাকে, সন্ধেবেলা পাড়ার ক্লাবে বা চায়ের দোকানে আড্ডা মারে, সঙ্গীদের নিয়ে তাস খেলে বা নেশা করে, বাড়িতে ছেলে মেয়ে বউয়ের কাছে হম্বিতম্বি করে বা ভিজে বেড়াল হয়ে তাদের হম্বিতম্বি সহ্য করে, রাজা উজির মারে চেনা মহলে। এই তো এদের তুই দেখতে চাইছিস? দেখ না, যত খুশি। এদের দেখলে তুই আরও ভরকে যাবি, যেহেতু এরা বাঁচতে গেলে কাউকে যে কিছু প্রাথমিক উদ্দেশ্য সামনে রেখে চলতে হয়, সেটাও ভেবে দেখে না কোনো দিন। তুই জিজ্ঞেস করলে বলবে, লক্ষ্য আবার কি? বেঁচে আছি বলেই বেঁচে থাকছি, খাচ্ছি দাচ্ছি, হেঁটে চলে বেড়াচ্ছি, এর আবার কোনো উদ্দেশ্য বিধেয় থাকতে হবে নাকি? এরা সবাই আজ দিনটার জন্যই বাঁচে, কাল আসবে ভাবেই না। আরও সাদা কথায়, এরা যে মুহূর্তে বেঁচে থাকছে সে মুহূর্তটাকেই চেনে, অন্য সব নিয়ে মাথা ঘামায় না।
এরা সবাই মুহূর্তেকের জীব। এদের মধ্যে যদি তুই বেঁচে থাকার আসল উদ্দেশ্য খুঁজে পেতে যাস তো আরও খাবি খেতে হবে। এরা সবাই উদ্দেশ্যবিহীন, এলোমেলো জীবন আচরণে। কিন্তু জানবি, এদের মধ্যেও অন্তর্দেবতা ঘুমিয়ে থাকলেও মনে তার সুপ্ত বা গুপ্ত রয়েছে সেই একই উদ্দেশ্যে যাতে চালিত গোটা জীব সমাজ। সেটা কি জানতে হবে জাদু জগতে গিয়েই? প্রশ্ন করলে যে উত্তর পেয়েছে এ যাবৎ সেটা তার জানা ছিল বলে নিজেই সেই প্রসঙ্গ উত্থাপন করে দিল কাম্য প্রশ্নে। উত্তর পেল, অবশ্যই মায়া প্রকল্পে সবই তো মায়াচ্ছন্ন, আসল নকল বুঝবি কি করে? তোর এখানে দেখা সাঙ্গ করে নে, তারপর এদের আসল উদ্দেশ্যটা দেখবি জাদু জগতে গেলে। তো সে এই সব সাধারণ বা ছাপোষা মানুষগুলির জীবন পরিক্রমা দেখতে গেল। তারাও সবাই মিলেমিশে জগা খিচুড়ি পাকিয়ে রয়েছে মেলার ভিড়ে। মোটা গুচ্ছদড়ির মধ্যে তারাও সবাই পাকিয়ে রয়েছে নানা রকম নানা রঙা সূত্র হয়ে। তবে তাদের সুতোর রং বিবর্ণ, চটে যাওয়া হলদে বা লাল বা সবুজ এই রকম। হোঁচট খেতে খেতে চলছে তারা। গমন পথ মসৃণ নয়, ওঠানামায় ভরপুর, কোথাও বা বিচ্ছিন্ন ভাঙাচোরা রাস্তাঘাট। চলনে নেই কোনো ছিঁড়িছাদ বা জাঁকজমক, নেই কোনো ঠমক বা গমক। অতীব সাদামাটা বলতে যা বোঝায় কোনো চমকের লেশ মাত্র নেই। তারা সবাই মুখ বুজে চলেছে, দেখলে মনে হবে কেউ চালিয়ে দিয়েছে বলেই চলছে। বড়ই মুখচোরা চলন, কোনো ভাষাই নেই চলাচলে। সে দেখে বুঝল এদের মধ্যে আসল উদ্দেশ্য কি এই চলনের তার প্রকাশ ঘটাতো দূরস্থান। আদৌ কোনো ইচ্ছে অনিচ্ছে আছে কিনা সেটাও আঁচ করা মুশকিল। এরা কোনো স্বপ্ন দেখতে জানে কিনা সন্দেহ। স্বপ্ন দেখা যেতে পারে জীবনে, বুঝিবা সেটাও শোনেনি কোনো দিন। এরা যে বেঁচে আছে, সংসার ধর্ম পালন করছে, সেটাও বোঝার উপায় নেই, এত নীরব এরা। কী লাভ এদের দেখে? এরা তো সব জীবন্ত শবদেহ সমান, ভাবল সে। নিজের কথা জানাতে এমনভাবে অক্ষম কোনো মানুষ যে দেখলে মনে হবে বুঝি ভাষার ব্যবহার শেখেনি কেউ। এরা কথা বলতেই জানে না, উদ্দেশ্য বিধেয়র হদিশ অবশ্যই জানবে না। বলল তাই এদের দেখার কোনো মানে হয় না। এরা সব অপগণ্ডের দল। এদের স্বকীয়তা বা স্বাধীনতা বলে নেই কিছুই। এরা একেবারেই মানুষ নয়, এই সাধারণ জনতা, সব কীটপতঙ্গের দল। কিন্তু এদেরও কণ্ঠস্বর আছে, সম্মিলিত কণ্ঠস্বর। তা বড়ই সবল ও প্রবল। ঢাকঢোল পিটিয়ে নিজের ইচ্ছের কথা প্রচার করে না ঠিক, সেই অর্থে আসল উদ্দেশ্যটার প্রকাশ বড়ই জটিল পন্থায়। তবে একটা কথা ঠিক, এরা প্রকার প্রকরণে বড়ই সরল। কটিকল্প বোঝাবার চেষ্টা করল। সে বিরক্তি ঢালল তার কথায়। সেই সরলতা দিয়ে আমার কি হবে? কি জীবনের বা চলাচলের আসল উদ্দেশ্য তা কি এদের পিটিয়ে মেরে ফেললেও এরা বলতে পারবে? এত হেলাফেলা করবি না, গলায় গাম্ভীর্য দিগদর্শকের। এরা, এই সাধারণ মানুষরা জগৎকে বোঝে তাদের মতো করে, তাদের চোখ দিয়ে দেখে। আমার তো মনে হয় কি জীবন ধারণের আসল উদ্দেশ্য তা এরা বোঝে সর্বাধিক, নিজেদের মতো করে। জগৎকে আসলে এরাই চালায়। এরা চললেই চলে জগৎ, নইলে অচল। তুমি দুরকম কথা বলছো, সে প্রতিবাদের গলা তুলল। একটু আগে তুমিই বলেছ যে এদের জীবনযাপন জটিলতায় ঢাকা, আর তাই আসল উদ্দেশ্য এদের দেখে বোঝা বেশি কঠিন। আবার এখন বলছো উল্টোটা। তুই আমার কথা ভুলভাবে বলছিস। কটিকল্প সংশোধন করে দিল। আমি একবারও বলিনি যে এদের জীবনযাপনে জটিলতা আছে, বরং বলেছি উল্টোটা। বলেছি যে এদের জীবনযাপনে আছে এতটাই সারল্য যে কোনো লক্ষ্য বা উদ্দেশ্য সামনে রেখে চলতে জানে না এরা, এবং যেহেতু এদের চলনে কোনো লক্ষ্য দেখতে পাবি না, তাই আসল উদ্দেশ্য কি হতে পারে তার সন্ধান জানা আরও জটিল হয়ে যাবে। কিন্তু তোকে এই সত্যি কথাটা জানাচ্ছি যে এই সাদামাটা মানুষগুলি
জীবনের আসল উদ্দেশ্যটা বোঝে সবচেয়ে ভালো এবং সবচেয়ে সরল সাদা কথায়। তোকে বলেছি প্রতি পদে পদে ওই আসল উদ্দেশ্যটা জানতে হলে জাদু জগতে যেতে হবে। বলেছি তো, সেটা ওই সব বড় বড় চাহিদা সম্পন্ন লোকগুলির জন্য বেশি দরকার। তাদের জিজ্ঞেস করলে তারা বলবে বড় বড় স্বপ্নের কথা, বড় বড় লক্ষ্যের কথা, আসল উদ্দেশ্যটা বলতেই পারবে না। কিন্তু এই সব সাধারণ মানুষগুলি আসল উদ্দেশ্যটা কি জানতে চাইলে এদের নিয়ে জাদু জগতে যেতে হবে না। এখানে এই মেলাতেই যদি বুদ্ধি করে সরল সাদা প্রশ্ন করতে পারিস, বিচক্ষণতার সঙ্গে ওরা এক কথায় বলে দেবে উত্তরটা। কোনো ধানাই পানাই করবে না। তোর তো দেখছি কিছু বলার আছে মনে হচ্ছে দেখে। আছেই তো, তুমি বা তাহলে জাদু জগতে নিয়ে গিয়ে উত্তরটা জানাতে এত ধানাই পানাই করছো কেন? অভিযোগের গলা তার। কেনই বা ধানাই পানাই করছিলে? এদের দেখতে চাইছিলাম বলে। আমি তো গোড়া থেকেই এদেরকে দেখতে চাইছিলাম, তুমি আমাকে সাড়া দিচ্ছিলে না। কটিগল্প হেসে ফেলল। এবার তত ঘূর্ণি নেই হাসিতে। বলল, তাহলে শোন, বলছি, না বলে আর উপায় নেই এখন। তুই এতদিনের সাবালক হয়েছিস বুঝতে পারছি। এদিনটার জন্যই অপেক্ষা করছিলাম, এত ভনিতা তাই। তুই আর এখন খাবি খাওয়ার অবস্থাতে নেই। চোখ কান খুলে গেছে। রেগে হয়তো আগুন হয়ে যাবি, তবুও বলতে হবে রহস্যটা। জাদু জগৎটা আসলে একটা ভরংবাজি। না এনে উপায় ছিল না বলে আনতে হয়েছিল। লোকেরা সব জাদুর মোড়কে দেখতে ভালোবাসে। তারা ভাবতেই পারবে না সব উত্তর রয়েছে স্বাভাবিকতায়, চোখের ওপর। জটিল যাদের জীবন প্রণালী, তাদের কথা জাদু জগতে গিয়েই জানা যাবে। সরল লোকরা জাদু টাদুর ধার ধারে না, এক কথায় জানিয়ে দিতে পারে জীবনের গূঢ় রহস্য। কিন্তু জটিল লোকগুলিকেও তো বুঝতে হবে। তারা সব জগতের দর্শন বিজ্ঞান রচনা করে। সাধারণ মানুষ তাকিয়ে থাকে তাদের দিকে। তাদের কথা বেশি বেশি না জানলে মনে হতেই পারে জগতের আসল বিষয় জানা হলো না। যাদের হাতে নিয়ন্ত্রিত হয় জগতের সাধারণের চলন ও কণ্ঠস্বর, সেই অসাধারণ ও প্রকৃত অর্থে জটিল লোকদের কথা প্রতিফলিত হয় একমাত্র ওই জাদু জগতেই। তাই তার আমদানি। সাধারণ মানুষকে বুঝতে পারবি মেলার মাঠে বসেই। জিজ্ঞেস করলে স্পষ্ট বলে দেবে অন্তরের কথা, কোনো রাগ ঢাক থাকবে না। মুশকিল হলো তাদের অত সাদামাটা কথা বিশ্বাস করতে পারবে না কেউ। লোকেরা চায় অলংকার, বাগাড়ম্বর। তাই এই জাদু জগৎ। কিন্তু যদি আস্থা রাখতে পারিস তো এখানে এই মেলার মাঠে বসেই সাধারণ মানুষকে প্রশ্ন করে জেনে যেতে পারিস কী সব মানুষের জীবনের আসল উদ্দেশ্য। উপযুক্ত প্রশ্ন করলে তারা তোকে এক কথায় বলে দেবে তা। সহজে জেনে যেতে পারবি অত জটিল প্রশ্নের উত্তর। শুনে সে কিছুটা সময় চুপ করে কিছু ভাবল। তারপর ক্ষীণ অভিযোগের গলায় বলল, আমি প্রথম থেকেই চাইছিলাম অসহজ লোকগুলিকে না দেখতে। সহজে জেনে যেতে পারি প্রশ্নের উত্তর যাদের সঙ্গে কথা বলে, তাদের এড়িয়ে চলার তো কোনো যুক্তি নেই। জানিস না একটা সার সত্য, যে জগৎ চলে জটিল পথেই। বিজ্ঞানের সোজা কথাটি তুই দেখতে পাবি, বুঝে নেওয়ার রাস্তাটা বড়ই জটিল। দার্শনিকরা জীবনের সরলতম বিষয়টি বোঝাবে তোমাকে অত্যন্ত জটিল প্রক্রিয়াতে। সহজকে সহজভাবে পেতে জগতের বড়ই অনীহা। তুমি জটিল পথে চলে তবেই জানতে পারবে জগতের সব নিয়ম সরল। কারণ যত জটিল হবে প্রক্রিয়া, তত সুন্দর হবে সরলের প্রকাশ। থামল কটিগল্প। সে আবার গম্ভীর হয়ে ভাবতে লাগল। তারপর কিছুটা আবদার গলায় ফুটিয়ে তুলল আগ্রহের সুরে, তাহলে এইসব সাধারণ মানুষকে আমি কি প্রশ্ন করব বলে দাও, যাতে তারা সহজ ভাষায় বলে দেবে সমগ্র মানব জাতির অথবা জীবকুলের মূল উদ্দেশ্য কি। উত্তর দিতে গিয়ে দিগদর্শক একটু বিরতি নিল এবং বলল, তুই তাদের কাছে যা, গিয়ে একেবারে প্রাথমিক প্রশ্নটা করবি।
সেটা হবে তেমন কাজ সম্পর্কে যা প্রত্যেকটি লোককে অবশ্যই করতে হয়। সেই প্রাথমিক প্রশ্নটা কি? বললাম তো, যে কাজটা জীব মাত্রেরই করতে হয় সেইটা নিয়ে যে প্রশ্ন। তুই ভেবে দেখ, কি না করে উপায় নেই মানুষের বা জীবকুলের, ভেবে বল না। সে ভাবল একটু সময়, প্রশ্নের আকারে জানতে চাইল। সবাইকে খেতে হয়, পড়তে হয়, এসবই তো না করে উপায় নেই। ঠিক, তবে খাদ্য গ্রহণটা একেবারে প্রাথমিক। তুই গিয়ে প্রশ্ন কর, খাও কেন তোমরা, খাওয়ার কি দরকার? তারপর প্রশ্ন করতে পারিস, বিয়ে করে কেন সংসার তৈরি করতে যাচ্ছ, কি লাভ সংসার বানাবার? প্রশ্ন করে দেখ সাধারণ লোক কি বলে। অসাধারণ লোক বলবে যা, শুনে থই পাবি না। সাধারণ লোক দেবে সোজা উত্তর। সে নিজের মনে বক্তব্য বিষয় নিয়ে খানিকটা নাড়াচাড়া করতে লাগলো। সে ভাবল, কেউ যদি তাকে এই প্রশ্নগুলি জিজ্ঞেস করত, সে নিজে কি উত্তর দিত। নিজের উত্তরটা নিয়ে এদিক ওদিক নানা দিক ভেবে নিল। তার চোখের সামনেই মেলার জনস্রোত চলমান। এখানে সবাইকে দেখে বোঝা যাচ্ছিল স্পষ্ট যে এদের মধ্যে নেই কোনো অসাধারণ মানুষ। তারা রয়েছে অবশ্যই ভিড়ের মোটা দড়িগুচ্ছের কোনো সরু সরু পাকানো সুতোয়। আপাতত তাদের প্রকাশ একেবারেই প্রাধান্য পাচ্ছে না। সে ভাবল, হতে পারে এটা তার দিকদর্শকের কোনো কৌশল। সে দাবি মেনে তার সামনে থেকে ওই সব অসাধারণ বিখ্যাত মানুষগুলিকে সরিয়ে রেখেছে। তারা উজ্জ হয়ে আছে চলমান মেলা প্রাঙ্গণের ভিড়ের প্রসঙ্গ থেকে। এই ভিড়ে যারা রয়েছে তারা সবাই জনগণ। তারা সমস্তই সে যেমন বোঝে তেমন ছাপোষা মানুষের ভিড়, যারা একা কোনো কিছু ঠিক করে না, কোনো তত্ত্ব তৈরি করে না, কোনো দার্শনিক মতামত দেয় না, সমাজকে সংস্কার করতে চায় না, রাজনৈতিক নেতা হওয়ার দৌড়ে নেই, বিখ্যাত হওয়ার স্বপ্ন দেখে না, লিখে বা গান গেয়ে বা খেলাধুলা করে বা অন্য কোনো উপায়ে তাদের জীবনে কোনো উচ্চাকাঙ্ক্ষা নেই। আছে যা, তাকে স্বাভাবিক রাস্তায় জীবনযাপনের প্রক্রিয়া বলা যেতে পারে। তাদের কণ্ঠ জনগণের কণ্ঠ, তাদের কোনো একক সর্বজনগ্রাহ্য কণ্ঠ থাকে না। তারা কথা বলে সম্মিলিতভাবে, কিন্তু তাদের সেই সম্মিলিত গর্জন সমাজ ও সভ্যতাকে কাঁপিয়ে দিতে পারে, চালিত করতে পারে। এই জনতার ভিড়ে এবং তাদের একটানা চলনে সে শুনতে পাচ্ছিল সেই জনগণের কণ্ঠের না থামা গুঞ্জন। সে এবার স্থির নিশ্চিত হলো যে তার জন্যই কেবল এই জনতার ভিড়কে সামনে রাখা হয়েছে কোনো অজানা কারসাজিতে। যদি সে গিয়ে ওই জনগণের ভিড় থেকে কোনো এক বা দুজনকে তার প্রশ্নগুলি করে, তারা কি উত্তর দেবে? সে নিজে কি উত্তর দিত? সে কথাটাই জানালো সে। আমি তো ভাবছি আমাকে কেউ আমি কেন রোজ খাচ্ছি এই প্রশ্নটা করলে বলতাম, খাওয়া দরকার তাই খাচ্ছি। যদি এই উত্তর হয় তো উত্তরদাতাকে তোর পরের প্রশ্নটা করতে হবে, খাওয়ার দরকার হচ্ছে কেন? সে বলতে পারে, দরকার টরকার বুঝি না, খিদে পাচ্ছে, ইচ্ছে হচ্ছে তাই খাচ্ছি। সেক্ষেত্রে তোকে পরের পর প্রশ্ন করে যেতে হবে যতক্ষণ না সে আসল উত্তরটা দেয়। সেটা বুঝবো কি করে? তার গলায় অসহায় সুর। দিকদর্শক বোঝাল, বুঝতে পারবি ঠিক এক সময় কোনটা আসল উত্তর। সেটা স্পষ্ট বোঝাবে খাওয়ার প্রাথমিক উদ্দেশ্যটা। ততক্ষণ তাকে প্রশ্ন করতে থাকবি তোর মতো করে, যাতে সে শেষ পর্যন্ত তুই যেটা শুনতে চাইছিস সেটা বলে। যদি তুই যা বললি সেটাই হয় তার উত্তর, তো তোকে পরের প্রশ্ন করতে হবে। খিদে পেলে দিনের পর দিন যদি না খাও তো কি হবে? সে বলতে পারে, বারে তাহলে কাজকর্ম করব কি করে? তাহলে তোর প্রশ্ন হবে, কাজকর্ম করার জন্য কর্মক্ষম থাকার কারণেই খাচ্ছ? খাওয়ার আর কোনো উদ্দেশ্য নেই কি? সে বলতে পারে, বারে দিনের পর দিন না খেয়ে থাকলে তো না খেয়েই মরে যাব। তার কথা শেষ হতে না হতেই কটিকল্প তাকে প্রায় থামিয়ে দিয়ে বলল, ব্যাস
তোর জায়গাতে তুই পৌঁছে গেলি। এটাই আসল উত্তর, কিছুটা পরোক্ষভাবে হলেও। প্রত্যক্ষভাবে উত্তরটা জানতে হলে তোকে আরেকটা প্রশ্ন করলেও ক্ষতি নেই। তুই এবার তাকে প্রত্যক্ষভাবে এই প্রশ্নটা করতে পারিস। তুমি বললে না খেয়ে থাকলে এক সময় তুমি মরে যাবে, তার মানে তোমার খাওয়ার মূল উদ্দেশ্য বেঁচে থাকা। যদি এই প্রশ্নটা হয় তাহলে উত্তরটা কি হবে? মনে কর তুই শুনলি প্রশ্নটা, কি উত্তর দিবি? একটু ভাবলো সে, ভেবে সতর্ক গলায় জানালো, আমি হলে বলবো হ্যাঁ। কটিকল্প বেশ সপ্রতিভ গলায় ও ভঙ্গিতে বলল, তুই কেন? এই একই উত্তর দেবে সমস্ত লোক। শোন, অধিকাংশ লোক প্রথম প্রশ্নটার উত্তরেই এই কথাটা বলে দেবে। তুমি কেন খাচ্ছ প্রশ্নটা করলেই কেউ অত ঘুরিয়ে পেঁচিয়ে উত্তর না দিয়ে বলে দেবে, খাচ্ছি বেঁচে থাকবো বলে। প্রশ্ন করে দেখ না প্রত্যেকটি লোককে, 10 জনের মধ্যে 8 জনই সোজাসুজি এই কথাটাই বলবে। ইচ্ছে হলে প্রশ্ন করে দেখ লোকের পর লোককে ধরে, দেখ না পরীক্ষাটা করে। সে কিছুটা অনুপ্রাণিত হলো লোককে ধরে ধরে প্রশ্ন করার জন্য। সবাই তো যাচ্ছিল তার সামনে দিয়ে, ভিড়ের সাধারণ জনতা, নানা রকম চেহারা, বেশভূষা, হাঁটা চলা প্রত্যেকের, কোটি কোটি লোক তারা। কিন্তু একটি লোকের থেকে অন্যজন কোনো না কোনো দিক থেকে আলাদা অবশ্যই। এমনকি যদি কোনো লোকের কেউ যমজ, তাকেও তার অন্যটির থেকে কোনো না কোনোভাবে দুরকম ভাবা যাচ্ছে। স্রোতের এই লোকসমূহকে ধরে ধরে প্রশ্ন করা যেতে পারে, করাটা বেশ উৎসাহোদ্দীপক কাজও বটে। কিন্তু করাটাতে একটাই তার আপত্তি মনে মনে, সে এতই কম বয়সী বালক সদৃশ চেহারার যে সে প্রশ্ন করতে গেলে লোকেরা তাকে পাত্তাই দেবে না হয়তো। ভাববে এই বালকটির কথায় কান দেওয়ার কোনো মানেই হয় না, হেসে উড়িয়ে দেবে তাকে সবাই। তার এই ভয়টা সে এবার প্রকাশ করল। আমি এতটাই বালক, চেহারাতেও বটে, লোককে কিছু জিজ্ঞেস করতে গেলে কেউ শুনবেই না। তার ভয়টা শুনে দিগদর্শক চট করে উত্তর দিল না। তার কপালাকৃতি চেহারা চিত্রণে ভাঁজ দেখা গেল এবং চিন্তিত শোনালো গলা, সেটা একটা কথা বটে, তুই ঠিকঠাকই ভেবেছিস। আসলে বড়দের দুনিয়ার সমস্যা এখানেই। তারা ছোটদের কাজকর্ম, কথাবার্তা ছেলে মানুষই বলে সত্যিই হেসে উড়িয়ে দেয়। বড়রা ছোটদের সঙ্গে কথা বলে সবসময় অন্যরকম গলায়, অন্য ভঙ্গিতে, অন্য ভাষায়। এতে যে কতটা তাদের চেহারা বিকৃতি ঘটে তারা ছাই নিজেরাও কি সেটা বোঝে? বুঝলে এমন কৃত্রিম আচরণ করতো না। ছোটরা যে তাতে বিরক্ত হয় তারা বোঝে না। লোকগুলো আসলে যেমন ছোটদের সঙ্গে কথা বলার সময় তেমনই স্বাভাবিক থাকতে পারে, তাতে ছোটদের কাছে তাদের গ্রহণযোগ্যতা অনেক বেড়ে যাবে এবং ছোটরা তাদের নিজের বন্ধু ও প্রিয় বলে মনে করবে। কিন্তু বড়দের দুনিয়ার মানুষগুলির কেন যে এই দুর্বুদ্ধি কে জানে? কেন যে তারা ভাবে ছোটদের সঙ্গে কথা বলতে গেলে তাদের মতো হতে হবে এবং নিজেকে সং সাজাতে হবে, সেটা ওই মাথামোটা বড় বড় ধারি ধারি লোকগুলি নিজেরাই কখনো ভেবে দেখার মতো সুবুদ্ধির নাগাল পায় না। এখানেই যত সমস্যা। আসলে কি জানিস, বড়দের দুনিয়ায় বাস করে যেসব মানুষ, তারা জীবনের স্বাদ ভুলে যায়। বেশি বেশি বুঝতে বুঝতে জীবন তাদের কাছে তিক্ত। এসব লোকেরা বড় হওয়ার প্রক্রিয়াতে সহজ স্বাভাবিক দুনিয়াটাকে হারিয়ে ফেলে এবং বেশি বুঝতে গিয়ে নিজেদের স্বার্থপর মর্কট বানিয়ে ফেলে। বড় হওয়াটা তুই জানবি এবং পরে নিজেও টের পাবি যে জীবনের সবচেয়ে বড় ট্র্যাজেডি বা অভিশাপ। বড় হলে তুই তোর এই সহজ সরল পৃথিবীটাকে হারিয়ে ফেলবি
ক্রমাগত চাপে ভুগতে ভুগতে তুই ভুলে যাবি স্বপ্ন দেখার কথা। ছোট বয়সের কাজকর্ম তোরও মনে হবে ছেলে মানুষই। কিন্তু কি বলতো, এই ছেলে মানুষই দৃষ্টিভঙ্গিটা হারিয়ে যায় বলেই বড়দের জীবন এত জটিলতায় ভরে যায়। তারা আর কোনোদিন নিঃস্বার্থ স্বাভাবিক থাকার কথা ভাবতে পারে না, ভাবাটাকে মনে করে বোকামি। বাকি জীবনে এই মানুষটি তার সেই অমূল্য হারিয়ে ফেলা জীবনটাকে আর কোনোদিনও ফিরে পায় না। শেষ পর্যন্ত মৃত্যু হয় তার অতীব দুঃখজনক পরিস্থিতিতে। তখন সে এক জটিল, স্বার্থপর, হিংসুটে, বিশ্বনিন্দুক, বিতৃষ্ণ আর সবার অপ্রিয় দুর্জন বৃদ্ধ। কেউ আর তাকে পছন্দ করে না, ভালোবাসে না, সেও কাউকে ভালোবাসতে পারে না। তার চোখে ও মনে তখন সন্দেহ আর ঘৃণা। সে পরিণত হয় এক চূড়ান্ত অমানুষে। কথাগুলি বলতে বলতে থামল তার পথপ্রদর্শক। সে যত শুনছিল তার মধ্যে হতাশা বাসা বাঁধছিল। তাহলে কি হবে? সে তো এখনো বুঝতে পারল না কি মানুষের আসল উদ্দেশ্য। সে সবেমাত্র জেনেছে যে প্রশ্নোত্তর প্রক্রিয়াতে সেই অভীষ্ট জানাটার জায়গায় পৌঁছানো গেছে। জানাটা পুরো হয়নি এখনো। সেটা জানতে হলে মাঠে নেমে তার এই জায়গাটা যে সঠিক সেটা যাচাই করে নিতে হবে। কিন্তু তার মাঠে নামার তো এটাই বড় বাধা। সে তো বালক, বড়রা তার সঙ্গে কথা বলবে কেন? দেখা গেল যে তার দিকদর্শকও এই প্রশ্নটাকে গুরুত্ব দিয়ে দেখছে এবং জানিয়েছে যে তার মতো একজনের সঙ্গে প্রাপ্তবয়স্ক লোকরা এত গুরুগম্ভীর আলোচনায় যাবে না। অতএব আর কি? সে যখন পুরোপুরি হতাশ হতে চলেছে তখন কটিকল্প তাকে সান্ত্বনা দিয়ে জানানো, ভাবিস না, ব্যবস্থা সব আমার হাতে। তুই ভেবে মরছিস কেন? বড়রা যাতে তোর সঙ্গে কথা বলে সেই উপায় করছি। তোকে তাদের মতো বড় বানিয়ে দিলেই তো হয়ে যায়। ওটা আমি যখন তখন করতে পারি। একটু এগিয়ে পিছিয়ে দেওয়ার ব্যাপার। আরে ওই এগিয়ে পিছিয়ে দেওয়ার কাজটাই তো করি আমি। ওটা আমার পেশাও বলতে পারিস। এত নিখুঁতভাবে কাজটা করি যে মানুষ বুঝতেই পারে না কিভাবে তার জীবন কেটে যায়। কেটে গেলে তখন বোঝে কেটে গেল। তারপর আসে তার শেষ দিন, আর সে বোঝে পৃথিবীর বুকে তার মেয়াদ ফুরিয়ে গেছে। সারাটা জীবন সে কিভাবে শেষ করে দিল বাউন্ডুলে ও বেহিশেবি হয়ে। সে তখন আমার হাতে নিজেকে সমর্পণ করে দেয়, যেটা করা তার আগেই উচিত ছিল। আমি বা তখন কি করি বলতো তাকে নিয়ে? সে তখন বোঝা আমার নিয়মে। আমি আর যাই করি জানিস, নিজের নিয়ম ভাঙি না। আমি কেবল এগিয়ে যাই এখন থেকে। আমি অতীতে ফিরে যেতে জানি না। এই মরণাপন্ন লোকটির হাত ধরলে আমাকে পিছিয়ে যেতে হয়, সেটা নিয়ম বিরুদ্ধ। তবে তোর জন্য আমি সব কিছু করতে পারি, কারণ তুই আমাকে বুঝেছিস, আমার হাত ধরেছিস, আমাকে তোর আশ্রয় বলে ভেবেছিস। তোর ক্ষেত্রে দরকার হলে আমি পিছিয়েও যেতে পারবো নিজের নিয়ম অক্ষুণ্ণ রেখে। তবুও দেখ, তোকে আমি পিছিয়ে নিয়ে যাব বলে ভাবছি না, কারণ ওটা আমার নিয়ম বহির্ভূত কাজ। আমি নিজেও সেটা করি না। যদিও তোকে পিছিয়ে নিয়ে যাওয়ার দরকার হলে তাই যাব, কারণ তোর বয়সে আবার সমস্ত জীবন অতীতে পিছিয়ে গিয়ে শুরু করা সম্ভব। যদি পিছিয়ে যাসও তুই, কেবল তুইই পিছিয়ে যাবি। বাকি জগৎ যেমন চলছে সম্মুখের দিকে তেমনই চলতে থাকবে। অনেকটা সময় কথা বলে থামলো কটিকল্প। সে জিজ্ঞেস করল, তাহলে কি করবে তুমি এখন আমাকে নিয়ে? তোর বয়সটা বাড়িয়ে কেবল তোকেই বড় বানিয়ে দেব।
অন্তত 20-25 বছর এগিয়ে যাবে তোর বয়স, দেখতে বড় হয়ে যাবে, সেটা ভবিষ্যতের গর্বে। তার জন্য তোকে আবার জাদু জগতে নিয়ে যাব, সেখানে এই মানুষগুলিও থাকবে। ভবিষ্যৎ থেকে পিছিয়ে তখনকার তুই এসে যাবি বর্তমানে ওই জাদু জগতে, এবং সেখানে এই মানুষগুলিকে ধরে ধরে উত্তর জেনে নিবি। তারপর তোর বয়স আবার বর্তমানে এনে দেব জাদু জগতের কাঠামোতে। কোটিকল্প কথা থামালো, তারপর তার হাত ধরে নিয়ে গেল জাদু জগতে। সেখানে গিয়ে তার জন্য হাত তুলল। ব্যাপারটা যা ঘটল অনেকটা ভোজবাজি বলে মনে হলো তার। কি ঘটল সে নিজেও বুঝতে পারল না, কেবল দেখল সে হঠাৎ অনেকটা বড় হয়ে গেছে, অনেক কিছু আগের চেয়ে অনেক ভালো বুঝতে পারছে। সে আসলে 25 বছর পরের সে হয়ে বসে আছে। এখন সে অনেক বেশি প্রাজ্ঞ, তার জ্ঞান চক্ষু অনেকটা প্রসারিত, এবং তার মধ্যে কি একটা হাহাকার সবসময়। সে বুঝল এটাই তবে বড় হওয়ার হাহাকার, যেটার কথা শুনল সে এইমাত্র। তবে হ্যাঁ, এখন সে মানুষগুলিকে ধরে ধরে প্রশ্ন করতে পারে, তার কথা শুনবে সবাই। অনন্ত জীবন উপন্যাসের পরবর্তী অধ্যায় আবার আগামী শুক্রবার রাত 8টায়।